নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দিন যত যাচ্ছে পরিস্থিতি তত জটিল হচ্ছে। ফ্যাসিস্টরা ফের জোটবদ্ধ হচ্ছে, আশঙ্কা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এক আলোচনা সভায় তিনি সংকট উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজন করে আলোচনা সভার। এতে বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি উল্লেখ করে রাজনৈতিক দলের নেতারা বলেন, মানুষ গণ অভ্যুত্থানের ফলাফল দেখতে চায়। বাংলাদেশের সামনের দিনে যেন কখনো এরকম আর একতরফা দামি দলীয় রাতের ভোটে নির্বাচন যেন অনুষ্ঠিত না হয়, সেটাও আমাদের প্রত্যাশা। বাংলাদেশে আজকে এখন উচিত হবে আগামী কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনারকে তারা পরিষ্কার বার্তাটা দেবেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই তারা জাতীয় নির্বাচনটা তারা সম্পন্ন করতে চান। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না তারা আবার সক্রিয় হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব দ্রুত সংস্কার, বিচার ও নির্বাচনকে এগিয়ে নেওয়ার তাগিদ দেন। যত দিন যাচ্ছে পরিস্থিতি যেন জটিল হয়ে উঠছে। আমার কাছে যেটা মনে হয় যে এই যত দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, যারা একটা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি, সে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার জোট পাচ্ছে। ফ্যাসিবাদের হাতে আর দেশ ছেড়ে দেওয়া যাবে না জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারকে একটি গ্রহণযোগ্য বন্দোবস্ত দিতে হবে, জানিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো অবনতি হচ্ছে। দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল হবে। জনগণকে সাথে নিয়ে তাদের সমর্থনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হবে জানিয়ে বক্তারা বলেন, ৭১-এর স্বাধীনতা হবে মূল কথা, সেখানে কোনো ছাড় না দিয়ে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। পিআর কে বুঝলো আর কে বুঝলো না তাতে কিছু যায় আসে না, সংস্কার চলবেই। দেশে আর কোনো গডফাদার তৈরি হতে দেয়া যাবে না। কক্সবাজারে পদযাত্রা ও পথসভায় এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র উৎখাত করে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি। এদিকে চকরিয়ায় এনসিপির সমাবেশে মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। দেশজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কক্সবাজারে পথসভা আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। দুপুর ১২টায় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয় এনসিপির পদযাত্রা। পথে রামু, ঈদগাঁও ও চকরিয়ায় যাত্রা বিরতি করে জনতার সঙ্গে মতবিনিময় করেন দলটির নেতারা, বিতরণ করেন লিফলেট। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমা হয় বাস টার্মিনালে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের রাজনীতি থেকে গডফাদারতন্ত্র, স্বৈরাচার ও পরিবারতন্ত্র নির্মূল করে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদারতন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দেব না। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরো বলেন, সাংবিধানিক কাঠামো সংস্কার না করে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য উচ্চকক্ষে পিআর চালু এবং নিয়োগে সাংবিধানিক কমিটি গঠনের দাবি জানান তিনি। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে, কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি। নতুন রাজনীতির আশা নিয়ে এগোচ্ছে জুলাই পদযাত্রা। ১৯তম দিনে এসে এই পদযাত্রা যেন হয়ে উঠেছে নাগরিক প্রতিরোধের প্রতীক। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।
সোহরাওয়ার্দীতে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম একক সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান অতিথির বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়েন আমির ডাক্তার শফিকুর রহমান। সে অবস্থাতেই বসে বসে বক্তব্য শেষ করেন তিনি। বলেন, এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। এ সময় চলছিল তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা। মঞ্চে তাকে পড়ে যেতে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা। জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে নাটকীয়তার মধ্য দিয়েই শেষ হয়েছে জামায়াতের জাতীয় সমাবেশ। সমাবেশের সমাপনী বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই ঢলে পড়েন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। নেতাকর্মীদের স্বস্তি দিয়ে একটু পরেই উঠে দাঁড়ান, শুরু করেন বক্তব্য, কিন্তু স্থায়ী হয়নি সেটি। আবারও ঢলে পড়েন তিনি। শঙ্কা ছড়িয়ে পড়ে সবার মাঝে। আবেগ আপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা। এরপর আবারও উঠে বসেন ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে বসে বসেই নিজের বক্তব্য শেষ করেন। বলেন, আরেকটি যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে। বাংলাদেশের মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম, জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। এর আগে দুপুর 2টায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর শুরু হয় মূল পর্ব। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সংখ্যানুপাতিক নির্বাচন সহ নানা দাবিতে সমাবেশে সংহতি প্রকাশ করেন রাজনৈতিক দলের নেতারা। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই মুজিববাদের প্রশ্নে, এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য দানবের মতো 16 বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছি। এই বাংলাদেশের মানুষের উপরে আওয়ামী লীগ এবং তার দোসরেরা যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, সেটাকে যদি বিচারের আওতায় না নিয়ে আসা হয়, 24-এর শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে। উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরাও। তবে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি 24 বছরের পুরনো রাজনৈতিক সঙ্গী বিএনপিকে। বিপুল নেতাকর্মীদের উপস্থিতিতে উদ্যানের এই সমাবেশে আগামী নির্বাচন ঘিরে কর্মী সমর্থকদের দাঁড়িপাল্লায় ভোট প্রদানের আহ্বান জানায় দলটির নেতারা। আমরা নতুন বাংলাদেশ চাই, যারা পুরানো কায়দায় এই দেশ আবার শাসনকে ফিরিয়ে আনতে চায়। জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না, এটা জনগণকে ভেবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জামায়াতের 7 দফা দাবির মধ্যে রয়েছে লেভেল প্লেইং ফিল্ড, জুলাই অভ্যুত্থানের বিচার, রাজনৈতিক সংস্কার, পিয়ার পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার, শহীদ পরিবারের পুনর্বাসন আর জুলাই সনদ বাস্তবায়ন। কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। গোপালগঞ্জে আবারও রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ দেওয়া হয়েছে। এনসিপি সমাবেশকে ঘিরে সংঘর্ষের পর 3টি মামলা করেছে পুলিশ। কারফিউর মাঝে চলছে অভিযান। জনমনে এখন গ্রেপ্তার আতঙ্ক। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটও ফাঁকা। বেশিরভাগ মানুষ ঘরেই রয়েছেন। প্রতিনিধি আশিক জামান অভির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম্মনি শুভ। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতা, প্রাণহানি আর সংঘর্ষের ঘটনায় দুদিনের কারফিউ জারি করেছিল প্রশাসন। শনিবার সকালে 14 ঘন্টার জন্য কারফিউ শিথিল হলেও জনজীবনে ফেরেনি স্বাভাবিকতা। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে দেখা গেছে রাস্তায় মানুষের উপস্থিতি কম। অধিকাংশ দোকানপাট বন্ধ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। পুলিশের নজরদারিতে রয়েছে পুরো শহর। সাধারণ মানুষ বলছে, গ্রেপ্তার আতঙ্কে ঘর ছেড়ে বের হচ্ছেন না তারা। কারফিউর মধ্যে তো একটু আতঙ্ক থাকে, দেখা যায় আমরা স্বাভাবিকভাবে সবকিছু করতে পারি না। এখনো অনেক দোকানপাট বন্ধ, অনেক মানুষের বুকে এখনো আতঙ্ক কাজ করতেছে। সব আতঙ্কের ভিতরে রয়েছে, তো কারে ধরে না কারে ধরে, কি করে না কি করে, এই জন্য মনে করি কেউ খুব কম বেরোচ্ছে লোকজন। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে 4টি মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে প্রায় 400 জনকে। এরই মধ্যে আটক হয়েছে 2 শতাধিক। অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। আমরা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য সতর্ক অবস্থানে আছি এবং কোনো নিরপরাধ মানুষকে হয়রানি না করে অপরাধীদেরকে আমরা খোঁজার চেষ্টা করছি।
আশঙ্কা আর আতঙ্কে বন্দী গোপালগঞ্জের সাধারণ মানুষ এখন চাইছেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে। প্রশাসনের কঠোর অবস্থানের মাঝেও চলছে শঙ্কা, আরও কি ঘটতে যাচ্ছে সামনে। সিরাজুম শুভ, নাগরিক। রাজনীতির পট পরিবর্তনে আত্মগোপনে থেকেও চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের দখলদারিত্ব ও চাঁদাবাজি। মার্কেট দখল করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। অসহায় মার্কেটের প্রকৃত মালিক। প্রশাসনের কাছে অভিযোগ করেও মেলেনি প্রতিকার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 12 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন তিতু ও তার ভাই লিটু ক্ষমতার পালাবদলে আত্মগোপনে থেকেও বহল তবিয়তে ধরে রেখেছেন নিজেদের দখলদারিত্ব। কখনো কখনো মাধ্যম হিসেবে ব্যবহার করছেন সিএস রেকর্ড কিংবা নিজের গড়ে তোলা মার্কেট সমিতি। মিরপুর 1 নম্বরে 66 কাঠা জমির উপর নির্মিত 3তলা এই মার্কেট আওয়ামী শাসনামলে দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন টিটু ও তার ভাইয়েরা। তবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তথ্য মতে মিরপুর 1 নম্বরের এই জমি 1987 সালে বরাদ্দ দেওয়া হয় 14 জনকে। পরে জেলা প্রশাসক থেকে অধিগ্রহণ করে 1990 সালের অনুমোদিত নকশা অনুযায়ী 14টি প্লট তৈরি করা হয়। পরবর্তীতে 2006 সালে 14 জনের প্লটের পাওয়া নিয়ে নেন শমশের আলী ও তার পরিবার। এছাড়াও 1999 সালের সিটি জরিপও বলছে জমির প্রকৃত মালিক শমশের আলী ও তার পরিবার। এসব ডকুমেন্টস থাকার পরেও মার্কেটের ভাড়ার টাকা তুলতে গেলে 10 লক্ষ টাকা দাবি সহ কয়েক দফা হামলা চালায় টিটু বাহিনী। ভাড়াটিয়াদের একই ভাষ্য যে এখানে আপনাদের উপরে যেমন হামলা হয় আমাদের উপরেও বিভিন্ন ধরনের হুমকি ধামকির ফোন আসতেছে আপনাদের ভাড়া দিলে। হামলার সত্যতা মিলে ভাড়াটিয়াদের বক্তব্যেও। তারা জানান প্রকৃত মালিকের সাথে চুক্তি করতে গেলে হামলা সহ ভয়ভীতি দেখান টিটু ও লিটু বাহিনী। আমাদেরকে মাঝে মাঝে নোটিশ করে, এরপরে আবার আমরা কথা বলি তাদের সাথে, এরপরে আবার দেখা গেল ওই পক্ষ থেকে লোকজন এসে ঝামেলা করে। বিলগুলো ওরা দিচ্ছে, সার্ভিসগুলো ওরা দিচ্ছে, কারেন্ট বিল ওরাই দিচ্ছে, তো ওরা না দিলে তো আমাদের লাইন সব অফ হয়ে যাবে। চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ পাওয়ার কথা জানিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রশাসন। আমার কাছে যে অভিযোগ আছে এটা ভয়ভীতি হুমকির, ওটা কোর্ট প্রসেস হয়ে আছে, এটা তদন্ত করে আমি রিপোর্ট দিব। এসব অবৈধ দখলদারদের উচ্ছেদে জমির মালিক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিলেও কাজ হয়নি। তাই বাংলাদেশ সেনাবাহিনীকে নিজেদের মার্কেট পরিচালনায় ব্যবস্থা করে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। অলিউল রনি, নাগরিক, ঢাকা। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। সকাল থেকে ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর, পরশুরাম উপজেলার শালদর ও ছাগলনাইয়া উপজেলার কয়েকটি দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করে সংগঠনটি। ক্ষতিগ্রস্ত পানিবন্দী অবস্থায় থাকা অসহায় পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয় চাল, ডাল, তেল, শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। কার্যক্রমে অংশ নেন সংগঠনের পরিচালক মজুমদার আরিফুর রহমান ও রশিদ আহমেদ হোসাইনি। জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা নিয়ে নাগরিক সংলাপ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। দুপুরে বরিশাল নগরীর বিডিএস মিলনায়তনে বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে সুজনের সদস্যদের অংশগ্রহণে এই সংলাপ হয়। এতে সুজনের সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র রক্ষার জন্যই দেশে বিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে, যে কারণে পরিবর্তন এবং নাগরিকদের প্রত্যাশা কি তা তুলে ধরতেই এই সংলাপ করছি। আলাপ আলোচনা করে কতগুলো সংস্কারের ব্যাপারে, মৌলিক সংস্কারের ব্যাপারে আমরা একমত হওয়ার চেষ্টা করছি। এটা রাজনৈতিক দলের সাথে আমরা ঐক্যবদ্ধ কমিশনের আলাপ আলোচনার ভিত্তিতে আমরা কতগুলো সুপারিশ প্রণয়ন করব। মানিকগঞ্জের হরিরামপুরে ডেবোনেয়া গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। উপজেলার ধুলসুড়া এলাকার চরাঞ্চলে চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্রুপটির এমডি আইয়ুব খান। ক্যাম্প চলবে টানা 2 বছর। এতে নিয়মিতভাবে সেবা দেবেন দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ক্যাম্পে সাধারণ চিকিৎসার পাশাপাশি ছিল বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার সুবিধা। উদ্যোক্তা আইয়ুব খান বলেন, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর প্রথম ধাপ এটি। টাঙ্গাইলে এস আলম গ্রুপের মালিকানাধীন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের জমা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগীদের উদ্যোগে এই মানববন্ধন হয়। এ সময় গ্রাহকদের মধ্যে সানোয়ার হোসেন মোল্লা,
মর্জিনা, মোহাম্মদ রবিউল, ইমান আলী বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অংশ নেন। গচ্ছিত টাকা ফেরত পেতে তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। রংপুরে ফিলিং স্টেশনে সংস্কার কাজের সময় বিস্ফোরণের ঘটনায় একজন নিহত, অন্তত 12 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বেশ কিছু স্থাপনাও। দুপুরে নগরীর সিও এলপিজি গ্যাস পাম্পে এই দুর্ঘটনা ঘটে। পাম্পটিতে বেশ কিছুদিন ধরেই সংস্কার কাজ চলছিল। গ্যাস মজুদ রাখা ট্যাঙ্ক পরীক্ষার সময় হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। এতে উড়ে যায় পুরো পাম্প, আগুন ধরে যায় পাশে থাকা অন্তত 3টি গাড়িতে। ক্ষয়ক্ষতি হয়েছে আশেপাশের বেশ কিছু বাড়িঘর, দোকানপাট ও গাছপালার। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বেশ কিছু সমস্যা রয়েছে, যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির 10ম সভা শেষে তিনি কথা বলেন। জানান, সমস্যা আছে বলেই দীর্ঘ সময়ে চুক্তি বাস্তবায়ন হয়নি। ভূমি কমিশন সহ অনেক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ছোট ছোট যেসব বিষয় দ্রুত সমাধান করা যায় তা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা যা আছে সেটাকে স্বীকার করা। আমরা মনে করি যে আসলে চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে নন্দনকানন নুহাশপল্লীতে স্বজন ও শুভানুধ্যায়ীরা লেখককে স্মরণ করেছেন। দিনটি ঘিরে পৈতৃক নিবাস নেত্রকোনায়ও ছিল নানা আয়োজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম্মনি শুভ। পিরুজালির বাগানবাড়ি নুহাশপল্লীর লিচুতলায় লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, 2 ছেলে নিনিত ও নিশাদ হুমায়ুনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় হুমায়ুন আহমেদের শুভানুধ্যায়ী আর ভক্তরাও ছিলেন। প্রতিবারের মতো এবারও হুমায়ুন পরিবার, তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানান। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে আসেন ভক্ত পাঠক। স্যারের স্বপ্ন কী ছিলেন সেটা তো আমার জানার সুযোগ হয়নি, যে এই নুহাশপল্লী নিয়ে তার কি স্বপ্ন ছিল, কিন্তু একজন পাঠক হিসাবে, হুমায়ুন ভক্ত হিসাবে মনে হয়েছিল প্রথমে দেখার পরে যে এটা বোধহয় রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আদলে স্যার তৈরি করতে চেয়েছিলেন। ওনার চলচ্চিত্র যেগুলো, যে নাটক, সিনেমা একটু ডিফারেন্ট, হ্যাঁ, যার জন্য ওনাকে খুব ভালো লাগে, খুব ভালোবাসি। যেহেতু হুমায়ুন পাঠ্য আমাদের খুব ছোটবেলা থেকে, হুমায়ুন আহমেদ আমাদের একটি ভালোবাসা এবং একটা আবেগের নাম। আমাদের জেনারেশনের একটা অন্যতম একটা জায়গা হুমায়ুন আহমেদকে কেন্দ্র করে, আমাদের সাহিত্য পঠ পাঠন তাকে কেন্দ্র করে। তরুণ প্রজন্মকে হুমায়ুন আহমেদের আদর্শ ধারণের আহ্বান ছাড়াও হুমায়ুনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন স্ত্রী মেহের আফরোজ শাওন। হুমায়ুন আহমেদ উনি জীবিত থাকা অবস্থায় ওনার খুব ইচ্ছা ছিল, স্বপ্নের মতো ছিল যে ওনার বই পেঙ্গুইন পাবলিকেশন থেকে আসলে পাবলিশড হবে। সেটা আমরা সম্প্রতি এটা পেঙ্গুইনের সাথে আমাদের আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খুব শিগগিরই আমরা পেঙ্গুইন পাবলিকেশন থেকে হুমায়ুন আহমেদের বই প্রকাশ হতে দেখব। এরকম করে অনুবাদ হচ্ছে বিভিন্ন ভাষায় হুমায়ুন আহমেদের উপন্যাস অনুবাদ হওয়া, বিভিন্ন ভাষায় প্রকাশিত হওয়া, সেটা আমার কাছে বরং মনে হয় যে হুমায়ুন আহমেদের পরিচালনার লিগেসির চাইতে ওনার লেখার লিগেসিটা আসলে ওনার লেখাটাকে বিশ্বে ছড়িয়ে দেওয়া। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত এই কথা সাহিত্যিক। তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ, তাই নানা আয়োজন ছিল সেখানেও। কোরআন খতম, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোক র্যালি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সিরাজুম্মনি শুভ, নাগরিক। এবারে খেলার খবর। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে 2 দলের অধিনায়ক লিটন দাস ও সালমান আগা ট্রফি উন্মোচন করেন। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াড নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে লিটন দাসের দল। আগামী 20, 22 ও 24 জুলাই সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
এখন এ পর্যন্তই। নাগরিকের খবর অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।